একটা বেশ বড় তারা, আমাদের সূর্যের মতো মধ্যবয়স্ক সাদামাটা ফিউশনের গোলা নয়, বরং তার চেয়ে অনেক বিশাল। সূর্যের ভরের চেয়ে 10 বা 20 গুণ বেশি। এরা আরও উজ্জ্বল হয়ে জ্বলে, আরও গরম থাকে, আর এদের জীবনটাও খুব দ্রুত শেষ হয়ে যায়। এই বিশাল তারারা হলো মহাবিশ্বের রকস্টার, শোরগোলপূর্ণ, উজ্জ্বল, আর তাদের শেষটাও খুব নাটকীয়। এখানেই ব্ল্যাক হোলের জন্ম হয়। ব্যাপারটা হলো, তারারা সবসময় একটা ভারসাম্যের উপর দাঁড়িয়ে থাকে। তারার কেন্দ্রে নিউক্লিয়ার ফিউশন হাইড্রোজেনকে হিলিয়ামে পরিণত করে আর প্রচুর পরিমাণে শক্তি ছাড়ে। এই শক্তি বাইরের দিকে চাপ তৈরি করে, যা তারাটাকে গ্র্যাভিটির ভেতরের টানের বিরুদ্ধে ধরে রাখে। এটা একটা নিখুঁত ব্যালেন্সের খেলা, যেন দুটো সমান শক্তিশালী দল অনন্তকাল ধরে দড়ি টানাটানি করছে। কিন্তু ফিউশন তো আর সারা জীবন চলে না। একসময় এই বিশাল তারাটার জ্বালানি ফুরিয়ে যায়। সে হাইড্রোজেন থেকে হিলিয়াম, তারপর কার্বন, এমনি করে আরও ভারী মৌল জ্বালাতে শুরু করে, যতক্ষণ না সে লোহা বা আয়রনে পৌঁছায়। এটাই হলো তারার ফিউশনের শেষ ঠিকানা। লোহাকে জোড়া লাগালে শক্তি বেরোয় না, বরং শক্তি লাগে। তাই যখন তারার কেন্দ্রটা লোহায় ভরে যায়, তখন খেলা শেষ, ফিউশন বন্ধ হয়ে যায়, আর গ্র্যাভিটি, যাকে এতদিন আটকে রাখা হয়েছিল, সে হঠাৎ করে অপ্রতিরোধ্য হয়ে ওঠে। মনে রাখবেন, আমরা কিন্তু আমাদের সূর্যের চেয়ে বহুগুণ ভারী একটা তারার কথা বলছি। ওই বিশাল পরিমাণ পদার্থ খুব কম সময়ের মধ্যে ভিতরের দিকে ভেঙে পড়তে শুরু করে। কেন্দ্রটা কয়েক মিলিসেকেন্ডের মধ্যে ভেঙে পড়ে, আর বাইরের স্তরগুলো তার ওপর হুড়মুড়িয়ে পড়তে থাকে। কিন্তু একটা ট্র্যাম্পোলিনের ওপর বোলিং বল ফেললে যেমন সেটা লাফিয়ে ওঠে, তেমনি এই ভেতরের ধাক্কাটা একটা অসম্ভব শক ওয়েভ বা অভিঘাত তরঙ্গ তৈরি করে, যা বাইরের স্তরগুলোকে মহাকাশে ছুঁড়ে ফেলে। একেই আমরা বলি সুপারনোভা। সুপারনোভা হলো মহাবিশ্বের সবচেয়ে হিংস্র ঘটনাগুলোর একটা। ওরা আস্ত গ্যালাক্সির চেয়েও বেশি উজ্জ্বল হয়ে জ্বলে ওঠে, আর সোনা, ইউরেনিয়ামের মতো মৌলগুলোকে মহাকাশে ছড়িয়ে দেয়। এই সেই পরমাণু যা দিয়ে পরে গ্রহ, গাছপালা আর মানুষ তৈরি হয়। হ্যাঁ, আপনার আমার শরীরেও কিন্তু সেই তারার ধুলো মিশে আছে। আর আমাদের ঘরের সোনার গয়নাগুলো হয়তো কোনো মৃতপ্রায় তারার দান। বেশ কৈতিক, তাই না? কিন্তু যে কেন্দ্রটা পড়ে থাকে, তার জন্য মাত্র কয়েকটা রাস্তাই খোলা থাকে। যদি বাকি থাকা ভরটা সূর্যের ভরের প্রায় 1.4 গুণের কম হয়, তাহলে সেটা একটা হোয়াইট ডোয়ার্ফ বা শ্বেতবামন হয়ে যায়, একটা পৃথিবীর আকারের ঘন অঙ্গার, যা কোটি কোটি বছর ধরে ধীরে ধীরে ঠান্ডা হয়। যদি ভরটা তার চেয়ে একটু বেশি হয়, তাহলে সেটা একটা নিউট্রন স্টার হয়ে যায়, এমন এক জিনিস যার 1 চামচের ওজন একটা পাহাড়ের চেয়েও বেশি। আপনি যদি এই শান্ত মুহূর্তটা ইতিমধ্যেই উপভোগ করতে শুরু করে থাকেন, তাহলে আমার খুব ভাল লাগবে যদি এই ভিডিওটাকে আলতো করে একটা লাইক দিয়ে দেন। আর যদি ঘুমের দেশে বিজ্ঞানের এমন গল্প আরও শুনতে চান, তাহলে আমাদের এই আড্ডার আসরে যোগ দিতে পারেন সাবস্ক্রাইব করে। এখানকার সব গল্পই একই উদ্দেশ্য নিয়ে বানানো, মনকে শান্ত করা, আরাম দেওয়া, আর এমন একটা বিস্ময়ের অনুভূতি জাগানো যা আপনার থেকে বিনিময়ে কিচ্ছু চায় না। আর হ্যাঁ, আপনি কোথা থেকে এই আড্ডাটা শুনছেন তা আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। কিন্তু যদি কেন্দ্রের ভরটা একটা নির্দিষ্ট সীমার চেয়ে বেশি হয়ে যায়, আমাদের সূর্যের ভরের প্রায় 2 বা 3 গুণের বেশি, তখন গ্র্যাভিটি আমাদের জানা সমস্ত শক্তিকে হারিয়ে দেয়। তখন আর কোনো কিছুই তাকে আটকাতে পারে না। কেন্দ্রটা পুরোপুরি ভেঙে পড়ে, আর কোনো বাইরের দিকে ঠেলা দেওয়ার শক্তি নেই। ওটা একটা সিঙ্গুলারিটিতে পরিণত হয়, আর ব্ল্যাক হোলের জন্ম হয়। কোনো বিস্ফোরণ নয়, কোনো ঝলকানি নয়, শুধু একটা শান্ত পতন। এক মুহূর্তে সেটা ছিল তারা, পরের মুহূর্তে একটা ছায়া। এই ধরনের ব্ল্যাক হোলকে বলে স্টেলার মাস ব্ল্যাক হোল, আর এগুলোই সবচেয়ে সাধারণ। ওদের ওজন সাধারণত সূর্যের ভরের কয়েক গুণ থেকে কয়েক ডজন গুণ পর্যন্ত হয়, আর ওরা গ্যালাক্সিতে মহাজাগতিক জীবাশ্মর মতো ছড়িয়ে ছিটিয়ে থাকে।
আমরা ওদের সরাসরি দেখতে পারি না, কিন্তু আশেপাশের জিনিসপত্রের ওপর ওদের প্রভাব দেখে ওদের উপস্থিতিটা বুঝতে পারি। বিশেষ করে যদি ওরা কোনো সঙ্গী তারার সাথে বাইনারি সিস্টেমে থাকে। এই সিস্টেমে ব্ল্যাক হোলের গ্র্যাভিটি তার সঙ্গী তারার থেকে গ্যাস টেনে নিতে পারে। এই গ্যাসটা ঘুরতে ঘুরতে ভেতরে যাওয়ার সময় লক্ষ লক্ষ ডিগ্রি গরম হয়ে ওঠে আর শক্তিশালী এক্স রে ছাড়ে। এইভাবেই আমরা ওদের খিদে দেখে ওদের খুঁজে বের করি, ঠিক যেমন একজন ভদ্র অতিথি যিনি খাবার টেবিলে বসলেই শুধু নজরে আসেন। কিছু স্টেলার মাস ব্ল্যাক হোল আবার খুব শান্ত স্বভাবের হয়। ওদের আশেপাশে এমন কোনো প্রতিবেশী নেই যার থেকে ওরা পদার্থ চুরি করতে পারে, তাই ওরা প্রায় সম্পূর্ণ অন্ধকারে গ্যালাক্সির মধ্যে দিয়ে ভেসে বেড়ায়। এই রোগ ব্ল্যাক হোল বা ভবঘুরে ব্ল্যাক হোলদের দেখা প্রায় অসম্ভব। তবে যদি ওরা কোনো দূরের তারার সামনে দিয়ে যায়, তখন ওদের মাধ্যাকর্ষণের কারণে পেছনের তারাটার আলোটা ক্ষণিকের জন্য বেঁকে যায় আর উজ্জ্বল হয়ে ওঠে। এই এফেক্টটাকে বলে গ্র্যাভিটেশনাল মাইক্রোলেন্সিং, আর চতুর জ্যোতির্বিজ্ঞানীরা এইভাবেই অদৃশ্যকে খুঁজে বের করেন। মহাবিশ্বের এমন একটা জায়গা যেখানে ফিজিক্সের নিয়মকানুনগুলো কেমন যেন বেঁকে চুরে যাচ্ছে, টলমল করছে, আর এমন ব্যবহার করছে যেন সারাদিন খাটাখাটনির পর তাদের একটু ঘুম দরকার। এমন একটা জায়গা যেখানে আলো, যা আমাদের জানা সবচেয়ে দ্রুত গতির জিনিস, সেটাও আটকা পড়ে যায় আর কখনো বেরিয়ে আসতে পারে না। এটাই হলো ব্ল্যাক হোলের অদ্ভুত জগৎ। কিন্তু এরা আসলে কি? সিনেমায় দেখানো সেই গোলকধাঁধার মতো ঘুরতে থাকা পাতালপুরীর দরজা নয়, বরং তার চেয়ে অনেক বেশি সূক্ষ্ম, অদ্ভুত আর বলতে গেলে অনেক শান্ত। সোজা কথায়, ব্ল্যাক হোল হলো মহাকাশের এমন একটা জায়গা যেখানে মাধ্যাকর্ষণ বা গ্র্যাভিটি সব কিছুর বস। মহাবিশ্বের সব কিছুই তো আসলে একটা দড়ি টানাটানির খেলা, বাইরের দিকে ঠেলে দেওয়া শক্তি আর ভেতরের দিকে টেনে আনা শক্তির লড়াই। তারারা নিউক্লিয়ার ফিউশন বা পারমাণবিক সংযোজনের মাধ্যমে জ্বলে, যা বাইরের দিকে শক্তি ছড়ায়, আর তাদের বিশাল ভর গ্র্যাভিটির মাধ্যমে ভেতরের দিকে টানে। কিন্তু যখন একটা বিশাল তারার জ্বালানি ফুরিয়ে যায়, তখন ফিউশন বন্ধ হয়ে যায়, বাইরের দিকে ঠেলে দেওয়া শক্তিটাও উধাও হয়ে যায়, আর গ্র্যাভিটি জিতে যায়। তারাটা নিজের ওপরেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে আরও ছোট আর ঘন হতে হতে এমন একটা জিনিসে পরিণত হয় যা অবিশ্বাস্য রকমের ছোট আর ভারী। একে বলে সিঙ্গুলারিটি বা সিঙ্গুলারিটি, যা একটা অদৃশ্য চাদরে ঢাকা থাকে, যার নাম ইভেন্ট হারাইজন বা ঘটনা দিগন্ত। এই চাদরের ভেতরে ঢুকলে আর ফেরা যায় না। চলুন ব্যাপারটা একটু ভেঙে বলি। সিঙ্গুলারিটি হলো আক্ষরিক অর্থেই অসীম ঘনত্বের একটা বিন্দু। একটা বিশাল তারার সমস্ত পদার্থকে পিষে একটা কল্পনাতীত ছোট জায়গার মধ্যে পুরে দিলে যা হয়, সেটাই হলো সিঙ্গুলারিটি। এটা অনেকটা ঘর গোছানোর আল্টিমেট হ্যাকের মতো, শুধু এখানে আলমারি গোছানোর বদলে আস্ত সূর্যকে একটা বিন্দুর মধ্যে চেপে দেওয়া হয়। এই সিঙ্গুলারিটির চারপাশেই রয়েছে ইভেন্ট হারাইজন, যাকে আপনি ব্ল্যাক হোলের বাইরের খোলস ভাবতে পারেন। এটা কোনো গ্রহের মাটির মতো শক্ত কিছু নয়, বরং একটা অদৃশ্য লক্ষণ রেখা। একবার কেউ বা কিছু এটা পার করে ফেললে, তা আলো হোক, কোনো বস্তু হোক বা মহাকাশের কোনো বাজে কবিতা, সে আর ফিরবে না। এবার গল্পের টুইস্টটা শুনুন। ব্ল্যাক হোল আসলে মহাবিশ্বের সবচেয়ে সরল জিনিসগুলোর মধ্যে একটা। আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতাবাদ অনুযায়ী একটা ব্ল্যাক হোলকে বর্ণনা করার জন্য মাত্র 3টে জিনিসই যথেষ্ট: তার ভর বা মাস, তার ঘূর্ণন বা স্পিন, আর তার বৈদ্যুতিক চার্জ। ব্যাস, এটুকুই। ব্ল্যাক হোলের ভেতরে কি পড়েছে তা দিয়ে কিছু এসে যায় না। একটা তারা, একটা গ্রহ বা আপনার প্রিয় বাঁ পায়ের মোজা, সব কিছুই ওই 3টে জিনিসেই পরিণত হয়। ব্ল্যাক হোল কিছু টেনে নেয় না, ওরা শুধু চুপচাপ এক জায়গায় বসে মহাকাশকে বাঁকিয়ে রাখে। আর এটাই ওদের এত আকর্ষণীয় করে তুলেছে। ওদের উপস্থিতিটা দেখা যায় না, শুধু অনুভব করা যায়। আমরা সরাসরি একটা ব্ল্যাক হোল দেখতে পারি না, কারণ ওটা তো কালো, কিন্তু আমরা ওর আঙুলের ছাপ ধরতে পারি। যখন একটা ব্ল্যাক হোল তার পাশের কোনো তারাকে টানে, যার ফলে তারাটা অদ্ভুতভাবে কাঁপে বা ঘোরে, তখন আমরা বুঝতে পারি। যখন সে তার সঙ্গী কোনো তারার থেকে গ্যাস আর ধুলো গিলে খেতে শুরু করে, তখন সেই পদার্থগুলো ভেতরে যাওয়ার সময় এতটাই গরম হয়ে যায় যে এক্স রেতে জ্বলজ্বল করে। তখনই এই শান্ত দৈত্যটা একটু নড়ে চড়ে বসে। কিন্তু বেশিরভাগ সময় ব্ল্যাক হোলেরা কিছুই করে না। ওরা আলো ছড়ায় না, আওয়াজ করে না, আর কোনো বিপদও তৈরি করে না, যদি না আপনি সাংঘাতিক রকমের কাছে চলে যান, যা পরিসংখ্যান অনুযায়ী আপনি যাবেন না। পৃথিবী থেকে সবচেয়ে কাছের ব্ল্যাক হোলটাও হাজার হাজার আলোকবর্ষ দূরে।
এটা অনেকটা এমনই যে আপনি বাঘের ভয়ে চিন্তিত, কিন্তু সবচেয়ে কাছের বাঘটা অন্য মহাদেশে আছে। যেহেতু ওরা আলো প্রতিফলন বা নির্গত করে না, তাই মহাকাশের কালো চাদরের ওপর ব্ল্যাক হোলদের দেখাই যায় না। 2019 সালের আগে আমরা কোনো দিন একটা ব্ল্যাক হোলের ছায়াও দেখিনি। ধন্যবাদ ইভেন্ট হরাইজন টেলিস্কোপ নামের একটা বিশ্বজোড়া প্রচেষ্টাকে। ওরা M87 গ্যালাক্সির কেন্দ্রে থাকা একটা সুপারম্যাসিভ ব্ল্যাক হোলের ছায়া ক্যামেরাবন্দি করেছিল, যা আমাদের থেকে 5.5 কোটি আলোকবর্ষ দূরে। এত শক্তিশালী একটা জিনিস যে এতটা শান্ত হতে পারে, এই ধারণাটা অদ্ভুতভাবে স্বস্তিদায়ক। এই যে মহাবিশ্বে রোজ তারা ফাটছে, গ্যালাক্সিগুলো ছোটাছুটি করছে, কণাগুলো দৌড়ে বেড়াচ্ছে, তার মধ্যে ব্ল্যাক হোলেরা একেবারে চুপচাপ। ওরা মহাবিশ্বের অন্তর্মুখী বা ইন্ট্রোভার্টস। ওরা ঝামেলা করে না, প্রচারের আলো চায় না। ওরা শুধু মাধ্যাকর্ষণ আর জ্যামিতির সংযোগস্থলে বসে নিজের মতো থাকে। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, ওরা নিয়ম মেনে চলে। আইনস্টাইনের সমীকরণে ওরা সুন্দরভাবে ফিট হয়। ওরা তাপগতিবিদ্যার সূত্র মানে। ওদের মধ্যে এন্ট্রপি বা বিশৃঙ্খলাও আছে, যা ওদের এক ধরনের তাপমাত্রাও দেয়, যদিও সেটা এতটাই ঠান্ডা যে প্রায় পরম শূন্যের কাছাকাছি। পরের বার যখন আপনি ব্ল্যাক হোল শব্দটা শুনবেন, তখন জগৎ ধ্বংসকারী কোনো ভয়ঙ্কর দানবের কথা ভাববেন না। ভাববেন মহাকাশের মধ্যে একটা শান্ত ঢেবের কথা, এমন একটা জায়গা যেখানে সময় ধীরে চলে, আলো বিশ্রাম নেয়, আর পদার্থ তার অন্তিম নীরব আশ্রয় খুঁজে পায়। ভাববেন মাধ্যাকর্ষণ তার কাজটা একজন সন্ন্যাসীর গাম্ভীর্য আর হিমবাহের ধৈর্য নিয়ে করছে। কল্পনা করুন, পৃথিবীকে চেপে একটা মার্বেলের আকারে নিয়ে আসা হলো। আমরা ঠিক এই রকম ঘনত্বের কথা বলছি। সূর্যকে একটা ব্ল্যাক হোলে পরিণত করতে হলে ওকে মাত্র 6 কিলোমিটার চওড়া একটা গোলকের মধ্যে পিষে ফেলতে হবে, একটা শহরের চেয়েও ছোট। কিন্তু ওর ভেতরে পুরো সূর্যের ভরটাই থাকবে। আর ওর পৃষ্ঠে গ্র্যাভিটির টানটা যে কি ভয়ঙ্কর হবে তার নাই বা বললাম। অথচ শুনতে যতই অদ্ভুত লাগুক না কেন, তারা থেকে তৈরি হওয়া ব্ল্যাক হোলেরা আশ্চর্য রকমের স্থিতিশীল হয়। একবার জন্মানোর পর ওদের খুব একটা পরিবর্তন হয় না। ওরা ফেটেও যায় না বা নষ্টও হয় না, অন্তত লক্ষ কোটি বছরেও না। ওরা শুধু এক জায়গায় বসে চারপাশের মহাকাশকে বাঁকিয়ে অদৃশ্য আর তৃপ্ত হয়ে থাকে। আপনি ইভেন্ট হরাইজন পার করার সময় অদ্ভুত কিছুই অনুভব করবেন না, যদি ব্ল্যাক হোলটা যথেষ্ট বড় হয় আর কি। একটা স্টেলার মাস ব্ল্যাক হোলে পড়লে হ্যাঁ, আপনার বিপদ আছে। গ্র্যাভিটি এতটাই বেড়ে যাবে যে টাইডাল ফোর্স বা জোয়ারের শক্তি আপনাকে টেনে লম্বা করে দেবে, যাকে বিজ্ঞানীরা ভালোবেসে বলেন স্প্যাগেটিফিকেশন। কিন্তু একটা সুপারম্যাসিভ ব্ল্যাক হোলের ক্ষেত্রে ইভেন্ট হোরাইজনটা কেন্দ্র থেকে এতটাই দূরে থাকে যে আপনি হয়তো এটা পার করার সময় টেরও পাবেন না। আপনি শুধু শান্তভাবে চিরকালের জন্য ভেতরে ভেসে যাবেন। যখন একটা ব্ল্যাক হোল কোনো খাবার খুঁজে পায়, ধরুন একটা ভেসে যাওয়া গ্যাসের মেঘ বা কাছাকাছি চলে আসা কোনো প্রতিবেশী তারা, তখন সে কিছুক্ষণের জন্য জ্বলে উঠতে পারে। পদার্থটা ব্ল্যাক হোলের গ্র্যাভিটির টানে আটকে যায় আর ঘুরতে ঘুরতে ভেতরে যেতে থাকে, যা দিয়ে একটা গরম জলজলে চাকতি বা অ্যাক্রিশন ডিস্ক তৈরি হয়। এই চাকতিটা কিন্তু ব্ল্যাক হোলের ভেতরে থাকে না, এটা ইভেন্ট হরাইজনের ঠিক বাইরে থাকে, যেখানে ঘর্ষণের ফলে পদার্থগুলো গরম হয়ে ওঠে আর শক্তি ছাড়ে, কখনো কখনো প্রচুর শক্তি। কিন্তু যা জ্বলজ্বল করে সেটা কিন্তু ব্ল্যাক হোল নিজে নয়, ওটা ওর খাবার থালা। ব্ল্যাক হোলটা তো অদৃশ্যই থাকে। আমরা যা দেখি সেটা হলো পদার্থের ধ্বংসের আগের সেই ফ্র্যান্টিক শেষ মুহূর্ত, যখন ঘুরতে ঘুরতে গরম হয়ে উঠছে। এটা অনেকটা গরম চায়ের কাপ থেকে ধোঁয়া ওঠার মতো। এটা ইঙ্গিত দেয় যে ইন্টারেস্টিং কিছু একটা হচ্ছে, কিন্তু এটা মূল ঘটনাটা নয়। এখন এই ঘুমন্ত স্বভাবের কিছু ব্যতিক্রমও আছে। কিছু ব্ল্যাক হোল, বিশেষ করে গ্যালাক্সির কেন্দ্রে থাকা সুপারম্যাসিভগুলো, মাঝে মাঝে খুব শক্তিশালী পর্যায়ে চলে যায়, যাকে অ্যাক্টিভ গ্যালাকটিক নিউক্লিয়াই বলা হয়। এরাই সেই ব্ল্যাক হোল যারা কোয়েসার বা ব্লেজারদের শক্তি যোগায় আর হাজার হাজার আলোকবর্ষ জুড়ে রেডিয়েশন আর প্লাজমার জেট ছুঁড়ে মারে। এটা অনেকটা এমন যে ব্ল্যাক হোলটা ঘুম থেকে উঠে তার একটু বদহজম হয়েছে আর সে মহাবিশ্বের দিকে শক্তির ঢেকুর তুলছে। আকর্ষণীয়ভাবে
ব্ল্যাক হোলেরা কিন্তু পুরোপুরি কালো নয়। 1970-এর দশকে পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং প্রস্তাব দেন যে ব্ল্যাক হোলেরা আসলে খুব অল্প পরিমাণে রেডিয়েশন ছাড়ে, যা এখন হকিং রেডিয়েশন নামে পরিচিত। এটা ইভেন্ট হরাইজনের কাছে কোয়ান্টাম এফেক্টের কারণে হয়। এর মানে হলো অবিশ্বাস্য রকমের লম্বা সময় ধরে ব্ল্যাক হোলেরা ধীরে ধীরে ভর হারাতে পারে এবং বাষ্পীভূত হয়ে যেতে পারে। কিন্তু চিন্তা করবেন না, ওরা এত তাড়াতাড়ি কোথাও যাচ্ছে না। আমাদের সূর্যের সমান ভরের একটা ব্ল্যাক হোল বাষ্পীভূত হতে মোটামুটি 10⁻67 বছর সময় নেবে। এটা এত বড় একটা সংখ্যা যে মহাবিশ্বের বয়স, যা মাত্র 13.8 বিলিয়ন বা 1380 কোটি বছর, সেটাকে একটা কফি ব্রেকের মতো মনে হয়। আসলে যদি আপনি কোনোভাবে একটা নিরাপদ দূরত্বে থেকে একটা ব্ল্যাক হোলকে প্রদক্ষিণ করতে পারতেন, তাহলে আপনি মহাবিশ্বের সবচেয়ে স্থিতিশীল সফরের অভিজ্ঞতা পেতেন। আপনি বিশাল টানটা অনুভব করতেন ঠিকই, কিন্তু যদি আপনি যথেষ্ট দূরে থাকতেন, তাহলে সেটা অন্য কোনো ভারী বস্তুকে প্রদক্ষিণ করার মতোই হতো। আপনি অনন্তকাল ধরে তাকে প্রদক্ষিণ করতে পারতেন। আপনার দৃষ্টির কেন্দ্রে থাকা সেই কালো শূন্যতার প্রশংসা করতে পারতেন, আর জানতেন যে মহাবিশ্বের আর কিছুই আপনাকে এতটা শান্তভাবে এবং অনুমানভাবে প্রভাবিত করতে পারবে না। আর আমরা যখন প্রায়শই তাদের ধ্বংসাত্মক ক্ষমতার দিকে মনোযোগ দিই, তখন ব্ল্যাক হোলেরা অনেক দিক থেকেই তথ্যের রক্ষাকর্তা। প্রত্যেকটা পদার্থ বা শক্তি যা ওর মধ্যে পড়ে, তা ওর ভরে যোগ হয়, ওর ঘূর্ণন পরিবর্তন করে এবং ওর মাধ্যাকর্ষণের ছাপে অবদান রাখে। সব কিছুই কোনো না কোনোভাবে রেকর্ড করা থাকে, যদিও আমরা এখনও সেই মূল মানেটা বুঝতে পারিনি। কিছু পদার্থবিজ্ঞানী বিশ্বাস করেন ইভেন্ট হরাইজন নিজেই এই তথ্যটাকে এক ধরনের হলোগ্রামের মতো সংরক্ষণ করে রাখে। এটা হলো মাধ্যাকর্ষণীয় কালিতে লেখা মহাবিশ্বের ডায়েরি। চলুন এবার একটু বড়ভাবে ভাবি। আমরা তারা থেকে তৈরি হওয়া ব্ল্যাক হোলের কথা বলেছি, সেই স্টেলার ম্যাস ব্ল্যাক হোল যা আমাদের সূর্যের চেয়েও কয়েক গুণ ভারী আর গ্যালাক্সির শান্ত কোণে নিজেদের মধ্যেই থাকে। কিন্তু আরও এক ধরনের ব্ল্যাক হোল আছে যারা আরও বড়, আরও পুরনো আর পরবর্তীতে আরও রহস্যময়। ওরা গ্যালাক্সির একেবারে কেন্দ্রে বসে থাকে, আমাদের নিজেদের গ্যালাক্সির কেন্দ্রেও আছে। এরা দৈত্য সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল। আর যখন আমরা সুপার ম্যাসিভ বলি, তখন আমরা মজাক করি না। এই দৈত্যদের ভর আমাদের সূর্যের ভরের লক্ষ লক্ষ থেকে কোটি কোটি গুণ বেশি। কল্পনা করুন এমন একটা ব্ল্যাক হোল যা শুধু একটা তারা নয়, বরং পুরো সৌরজগতের সমস্ত গ্রহ নক্ষত্র গিলে ফেলার পরেও আরও খিদে অনুভব করবে। আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির কেন্দ্রে যে ব্ল্যাক হোলটা আছে তার নাম স্যাজিটেরিয়াস S3। সেটারই ওজন প্রায় 40 লক্ষ সূর্যের সমান, আর মহাবিশ্বের হিসেবে এটা নাকি বেশ সাদামাটা একটা ব্ল্যাক হোল। আকর্ষণীয় ব্যাপারটা হলো এত বিশাল আকার হওয়া সত্ত্বেও সুপার ম্যাসিভ ব্ল্যাক হোলেরা স্বভাবতই ধ্বংসাত্মক নয়। আসলে আমাদের পুরো মিল্কি ওয়ে গ্যালাক্সিটাই কিন্তু শান্তভাবে এরকম একটা চারপাশেই ঘুরছে। কোনো ভয়ঙ্কর মহাকর্ষীয় প্রভাব নেই, কোনো গ্যালাক্সি জুড়ে তানক নেই, শুধু একটা স্থিতিশীল কেন্দ্র যা চুপচাপ মিল্কি ওয়ে গ্যালাক্সির সর্পিল বাহুগুলোকে একটা কিস্টোন বা মূল পাথরের মতো ধরে রেখেছে। কিন্তু এই সুপার ম্যাসিভ ব্ল্যাক হোলেরা এত বড় হলো কি করে, এই প্রশ্নটার উত্তর জ্যোতির্বিজ্ঞানীরা এখনও খুঁজে চলেছেন। স্টেলার ম্যাস ব্ল্যাক হোলের জন্মটা সোজাসাপটা, তারা ফেটে যায়, কেন্দ্র ভেঙে পড়ে, ব্ল্যাক হোল তৈরি হয়। কিন্তু এমন কোনো একটাই তারা নেই যা ভেঙে চুরে সরাসরি কোটি কোটি সূর্যের ভরের একটা ব্ল্যাক হোল তৈরি করতে পারে। তাহলে আমরা কি করে তুলনামূলক ছোট ব্ল্যাক হোল থেকে গ্যালাক্সির এই বিশাল নোঙর পর্যন্ত পৌঁছালাম? কিছু তত্ত্ব আছে। একটা সম্ভাবনা হলো মহাবিশ্বের শুরুর দিকে সিড ব্ল্যাক হোল বা বীজ কৃষ্ণগহ্বর ছিল, যা হয় বিশাল তারা থেকে বা সরাসরি গ্যাসের বিশাল মেঘ ভেঙে তৈরি হয়েছিল। এই বীজগুলো তারপর সময়ের সাথে সাথে বড় হয়েছে, পদার্থ গিলে খেয়েছে এবং অন্য ব্ল্যাক হোলের সাথে মিশে গেছে, ধীরে ধীরে মহাজাগতিক খাদ্য শৃঙ্খলের ওপরে উঠেছে, যতক্ষণ না সুপার ম্যাসিভ হয়েছে। কিন্তু এখানে একটা মুশকিল আছে। কিছু সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল মহাবিশ্বের ইতিহাসের খুব শুরুর দিকেই ছিল, বিগ ব্যাংয়ের মাত্র কয়েকশো মিলিয়ন বা কয়েক কোটি বছর পরে। কোটি কোটি সূর্যের ভর জমানোর জন্য এটা খুব একটা বেশি সময় না, এমনকি ব্ল্যাক হোলের হিসেবেও না। তাই গবেষকরা এখনও এর ব্যাখ্যা খুঁজছেন। হয়তো কিছু ব্ল্যাক হোল প্রত্যাশার থেকে আরও দ্রুত বেড়েছে, হয়তো অতীত মহাবিশ্ব তার মহাজাগতিক ভোজের ব্যাপারে আরও বেশি উদার ছিল, অথবা হয়তো আমরা এই ধাঁধার একটা মূল অংশই হারিয়ে ফেলেছি। তাদের উৎস যাই হোক না কেন, একবার এই দৈত্যটা গ্যালাক্সির কেন্দ্রে বসে পড়লে তারা সেখানেই থেকে যায়। তারা সব কিছুর হৃদয়ে বসে থাকে, আর বিশাল দূরত্বে তারা গ্যাস আর ডার্ক ম্যাটারকে মাধ্যাকর্ষণ দিয়ে প্রভাবিত করে। তারা গ্যালাক্সির শান্ত বয়স্ক মুরব্বীদের মতো দৃঢ়, বিশাল এবং অটল। আর বেশিরভাগ সময়
ওরা নিষ্ক্রিয় থাকলেও মাঝে মাঝে এমন মুহূর্ত আসে যখন ওরা জ্বলে ওঠে। যখন একটা সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল খেতে শুরু করে তখন সেটাকে আমরা বলি অ্যাক্টিভ গ্যালাকটিক নিউক্লিয়াস বা এজিএন। গ্যাস আর ধুলো ব্ল্যাক হোলের দিকে ঘুরতে ঘুরতে এগোয়, একটা গরম অ্যাক্রিশন ডিস্ক তৈরি করে আর হাজার হাজার বা লক্ষ লক্ষ আলোকবর্ষ দীর্ঘ শক্তির জেট তৈরি করে। এই জেটগুলো ব্ল্যাক হোলের ভেতরে পড়ে যাওয়া পদার্থ দিয়ে তৈরি নয়, বরং ওর চৌম্বকীয় মেরু বরাবর প্রায় আলোর গতিতে ছিটকে বেরিয়ে আসা পদার্থ। এটা অনেকটা এমন যে ব্ল্যাক হোলটার বদহজম হয়েছে আর সে মহাবিশ্বের দিকে সেটা বের করে দিচ্ছে। মহাবিশ্বের সবচেয়ে উজ্জ্বল কিছু বস্তু যেমন কোয়েসার এই সক্রিয় ব্ল্যাক হোলগুলো দিয়েই শক্তি পায়। কোয়েসারগুলো আস্ত গ্যালাক্সিকে উজ্জ্বলতায় হারাতে মানে, যদি ওরা শক্তি পায় আমাদের সৌরজগতের চেয়ে খুব বেশি বড় নয় এমন একটা জায়গা থেকে। কল্পনা করুন আমাদের পাড়ার আকারের একটা জায়গা 100 বিলিয়ন বা 10,000 কোটি তারার চেয়েও বেশি আলো ছড়াচ্ছে। এটা একটা অ্যাস্ট্রোনমিক্যাল ওভার অ্যাচিভার। কিন্তু আবারও বলছি, এই সক্রিয় পর্বগুলো সারা জীবন ধরে চলে না। একসময় ব্ল্যাক হোলের খাওয়ার মতো পদার্থ ফুরিয়ে যায়, আলোর বাজি নিভে যায় আর কোয়েসারটা শান্ত হয়ে যায়। গ্যালাক্সি আবার শান্তিতে ঘুরতে থাকে। ব্ল্যাক হোলটা যেন একটা বিশাল খাওয়া দাওয়ার পর আরও কয়েক লক্ষ বছরের জন্য ঘুমাতে চলে গেছে। এবার আমাদের নিজের গ্যালাক্সিতে ফেরা যাক। স্যাজিটেরিয়াস এ স্টার এখন সব দিক দিয়েই বেশ শান্ত। সে এখন বিশেষ কিছু খাচ্ছে না, আর আমাদের জীবদ্দশায়, বা বলা ভালো মানব সভ্যতার জীবদ্দশায়, সে কখনো সক্রিয় হয়নি। কিন্তু জ্যোতির্বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে সে অতীতে জেগেছিল। সেই প্রাচীন কার্যকলাপের প্রতিধ্বনি এখনও গ্যালাক্সির সমতলের ওপরে আর নিচে বিশাল গামারে বুদবুদের আকারে দেখা যায়। এক সময়কার ভোজন রসিক এক দৈত্য রেখে যাওয়া বিশাল ভৌতিক পদচিহ্ন। স্যাজিটেরিয়াস এ স্টারকে সত্যি সত্যি দেখতে হলে আমাদের একটা বিশ্বজোড়া প্রচেষ্টার দরকার পড়েছিল। 2022 সালে ইভেন্ট হোরাইজন টেলিস্কোপের জ্যোতির্বিজ্ঞানীরা আমাদের গ্যালাক্সির কেন্দ্রীয় ব্ল্যাক হোলের প্রথম ছবি প্রকাশ করেন। এটা কোনো সাধারণ ছবি নয়, বরং ওর ছায়ার একটা সাবধানে পুনর্গঠিত করা দৃশ্য। একটা জলজলের ডোনাটের আকারের গ্যাসের বলয় একটা অন্ধকার কেন্দ্রকে ঘিরে আছে, যেখান থেকে আলো আর বের হতে পারে না। এটা কোনো হলিউডের ওয়ার্মহোল নয়, এটা অস্পষ্ট, ঝপসা আর অরেঞ্জ রঙের। কিন্তু এটা সত্যি প্রমাণ যে আমাদের গ্যালাক্সির হৃদয়ে বিশাল, অদৃশ্য আর শক্তিশালী কিছু একটা লুকিয়ে আছে। আর এর শান্ত সৌন্দর্যটা এখানেই। এই ব্ল্যাক হোলরা শুধু গ্যালাক্সির কেন্দ্রে বসে থাকে না, ওরা গ্যালাক্সিকে আকার দেয়। একটা সুপার ম্যাসিভ ব্ল্যাক হোলের উপস্থিতি তারা তৈরি হওয়াকে প্রভাবিত করে, গ্যাসের প্রবাহকে নিয়ন্ত্রণ করে আর গ্যালাক্সির সামগ্রিক স্থাপত্যকে প্রভাবিত করে। কিছু গবেষণা একটা সহজীবী সম্পর্কের ইঙ্গিত দেয়। গ্যালাক্সি আর তাদের কেন্দ্রীয় ব্ল্যাক হোলরা একসাথে বেড়ে ওঠে, কোটি কোটি বছর ধরে একে অপরকে প্রভাবিত করে। চলুন এক মুহূর্তের জন্য ইভেন্ট হরাইজনের ঠিক বাইরের জায়গায় ফিরে যাই। এখানে আর্গোস্ফিয়ার নামের একটা অঞ্চলে যদি ব্ল্যাক হোলটা ঘুরতে থাকে তাহলে অদ্ভুত সব কাণ্ড ঘটতে থাকে। একটা ঘুরন্ত ব্ল্যাক হোলের বিশাল কৌণিক ভরবেগের কারণে স্পেস টাইম নিজেই ওর সাথে টেনে নিয়ে যেতে থাকে। এই ঘটনাটাকে বলে ফ্রেম ড্র্যাগিং। যদি আপনি আর্গোস্ফিয়ারে আটকে পড়েন তাহলে আপনি ব্ল্যাক হোলের সাথে ঘুরতে বাধ্য হবেন। আপনি চেষ্টা করেও স্থির থাকতে পারবেন না। এটা অনেকটা একটা মহাজাগতিক ঘূর্ণিতে পড়ার মতো, যেখানে এমনকি আলো স্থির থাকতে পারে না। বিজ্ঞানীরা তত্ত্ব দিয়েছেন যে এই এফেক্টের মাধ্যমে একটা ঘুরন্ত ব্ল্যাক হোল থেকে শক্তি বের করা যেতে পারে, যাকে বলে পেনরোজ প্রসেস। এটা খুবই তাত্ত্বিক ব্যাপার, কিন্তু মূল ধারণাটা হলো ঠিক অপটিমাল পরিস্থিতিতে আপনি একটা ব্ল্যাক হোলের ঘূর্ণন শক্তির কিছুটা চুরি করতে পারেন। এটা অনেকটা একটা ঘুমন্ত দৈত্যকে না জাগিয়ে তার শক্তির কিছুটা শুষে নেওয়ার মতো। অ্যাক্রিশন ডিস্কের ঘূর্ণি আর বিশৃঙ্খলার বাইরে জীবন অনেক শান্ত। ব্ল্যাক হোলেরা তাদের উপস্থিতি জানান দেয় না যদি না তারা সক্রিয়ভাবে খেতে থাকে। যে ব্ল্যাক হোলের কোনো অ্যাক্রিশন ডিস্ক নেই সে কার্যত অদৃশ্য, নীরব আর অন্ধকার, মহাকাশের অন্ধকারের সাথে মিশে থাকে। আমাদের গ্যালাক্সিতেই হয়তো হাজার হাজার এমন শান্ত ব্ল্যাক হোল আছে যারা শুধু তারাদের মধ্যে ভেসে বেড়াচ্ছে। তাহলে একটা ব্ল্যাক হোলের আশেপাশে জীবন কেমন? মহাজাগতিকভাবে বলতে গেলে সবকিছু ধ্বংস আর বিশৃঙ্খলা নয়, আসলে মহাবিশ্বের কিছু স্থিতিশীল এবং আকর্ষণীয় সিস্টেমে ব্ল্যাক হোল জড়িত। বাইনারি সিস্টেম,
যেখানে একটা ব্ল্যাক হোল একটা তারাকে প্রদক্ষিণ করে, সেটা অস্বাভাবিক নয়। এমনকি আরও অদ্ভুত সিস্টেমে দুটো ব্ল্যাক হোল একে অপরকে প্রদক্ষিণ করে। এই বাইনারি ব্ল্যাক হোল সিস্টেমগুলো যখন লক্ষ লক্ষ বছর ধরে একে অপরের দিকে এগোতে থাকে, তখন তারা মহাকর্ষীয় তরঙ্গ বা গ্র্যাভিটেশনাল ওয়েভ ছড়ায়, স্পেস টাইমের কাপড়ে তৈরি হওয়া ঢেউ। এই তরঙ্গগুলো প্রথম 2015 সালে লাইগো অবজারভেটরি দ্বারা শনাক্ত করা হয়েছিল, যা আইনস্টাইনের 100 বছর আগের একটা ভবিষ্যৎবাণীকে সত্যি প্রমাণ করে। এটা অনেকটা প্রথমবারের মতো মহাবিশ্বের গুনগুনানি শোনার মতো। এই মহাকর্ষীয় তরঙ্গগুলো আমাদের কসমস অধ্যয়নের একটা সম্পূর্ণ নতুন রাস্তা খুলে দিয়েছে। আমরা এখন আর শুধু আলোর ওপর নির্ভর করি না, আমরা এখন মহাবিশ্বের কথা শুনতে পারি, ব্ল্যাক হোলদের সংঘর্ষ আর মিলনের কথা, যেটা আমরা লাইট দিয়ে কখনো দেখতে পেতাম না। 1974 সালে পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং এক বিপ্লবী ধারণা দেন। ব্ল্যাক হোলেরা পুরোপুরি কালো নয়, ওরা আসলে একটা ক্ষীণ আভা ছাড়ে, খুব খুব ক্ষীণ আভা। এটা ছিল একটা চমকপ্রদ ব্যাপার, কারণ ক্লাসিক্যাল ফিজিক্স অনুযায়ী ব্ল্যাক হোল থেকে কিছুই পালাতে পারে না, আলোও না। কিন্তু হকিং কোয়ান্টাম মেকানিক্সের অদ্ভুত নিয়মগুলো ইভেন্ট হোরাইজনের ঠিক বাইরের জায়গায় প্রয়োগ করেন, আর যা খুঁজে পান তা ছিল অসাধারণ। সরল করে বললে ব্যাপারটা এই: কোয়ান্টাম ফিজিক্সের অদ্ভুত জগতে ফাঁকা জায়গা আসলে ফাঁকা নয়, ওটার শক্তিতে গুঞ্জন করছে আর ক্রমাগত ভার্চুয়াল কণার জোড়া তৈরি করছে। একটা পদার্থ, একটা প্রতিপদার্থ বা অ্যান্টিম্যাটার, যারা হঠাৎ করে তৈরি হয় আর প্রায় সঙ্গে সঙ্গেই একে অপরকে ধ্বংস করে দেয়। কিন্তু একটা ব্ল্যাক হোলের ইভেন্ট হোরাইজনের কাছে একটা অদ্ভুত ঘটনা ঘটতে পারে। যদি এই কণার জোড়া ঠিক সীমানায় তৈরি হয়, তাহলে একটা ভেতরে পড়ে যেতে পারে আর অন্যটা পালাতে পারে। পালানো কণাটার জন্য ব্ল্যাক হোল তার ভরের সামান্য একটু অংশ হারায়। বাইরের কোনো পর্যবেক্ষকের কাছে মনে হবে যেন ব্ল্যাক হোলটা রেডিয়েশন ছাড়াচ্ছে। এই ঘটনা, অর্থাৎ হকিং রেডিয়েশন, ইঙ্গিত দেয় যে ব্ল্যাক হোলেরা খুব ধীরে ধীরে ভর হারাতে পারে, আর যদি ওরা ভর হারাতেই থাকে, তাহলে একসময় ওরা পুরোপুরি বাষ্পীভূত হয়ে যাবে। মূল শব্দটা হলো ধীরে ধীরে, অবিশ্বাস্য রকমের ধীরে। আমাদের সূর্যের ভরের একটা ব্ল্যাক হোল বাষ্পীভূত হতে প্রায় 10-এর পাওয়ারে 67 বছর সময় নেবে। এটা এত বড় একটা সংখ্যা যা মানুষের ধারণার বাইরে। যখন শেষ ব্ল্যাক হোলটাও বাষ্পীভূত হয়ে যাবে, তখন সব শেষ। আর এইখানেই আমরা ভাবতে বাধ্য হই যে এটাই কি সত্যি শেষ? কিছু বিজ্ঞানী আরও বেশি কাল্পনিক তত্ত্ব দেন। কিছু কসমোলজিস্ট বলেন আমাদের মহাবিশ্ব হয়তো একা নয়, এটা একটা মাল্টিভার্সের অংশ। হয়তো আমাদের মহাবিশ্বের মৃত্যুর পর আরেকটা জন্মাবে। হয়তো ব্ল্যাক হোলেরা নতুন মহাবিশ্বের দরজা বা বীজ। এই ধারণাগুলো তাত্ত্বিক সীমান্তের ওপারে, কিন্তু ওরা আমাদের মনে করিয়ে দেয় যে শেষকে সংজ্ঞায়িত করা প্রায়শই কঠিন। যদি সময় আর মহাকাশের মধ্যে দিয়ে এই ধীর যাত্রা আপনার ভালো লেগে থাকে, তাহলে আমি কৃতজ্ঞ থাকব যদি আপনি একটা লাইক দেন। এটা একটা ছোট্ট উৎসাহের ঢেউ যা এই চ্যানেলকে অন্যদের কাছে পৌঁছাতে সাহায্য করে, তারা গ্যালাক্সির যেখানেই থাকুক না কেন। আর যদি কোনোভাবে আপনি এত কিছুর পরেও জেগে থাকেন, তাহলে আশা করি গল্পটা আপনার মনোযোগ ধরে রাখার জন্য যথেষ্ট আকর্ষণীয় ছিল, কিন্তু আপনার বিশ্রাম থেকে আপনাকে দূরে রাখার মতো উত্তেজনা ছিল না। আর যদি আপনি এর মধ্যেই ঘুমিয়ে পড়েন, সেটাও পুরোপুরি ঠিক আছে। ততক্ষণের জন্য প্রিয় যাত্রী, শান্তিতে ঘুমান আর তারাদের নিয়ে গভীর স্বপ্ন দেখুন।